দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যদি আমরা প্রথম আলোর দিকে শিরোনামের দিকে খেয়াল করি, প্রথম আলোতে ডান দিকে একটি টপিক রয়েছে, ঢাকা দিল্লির পদক্ষেপই ঠিক করবে সম্পর্কের গতিপথ। তো এ বিষয়ে আপনার মতামতটা বলবেন। না, ঢাকা দিল্লির যেই পদক্ষেপ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিক অবস্থান বলেন আর ভূ রাজনৈতিক তত্ত্ব বলেন, সব মিলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্কটা মানে খুবই গাঢ় এবং বন্ধুত্বপূর্ণ হলে দুদেশেরই লাভ হবে। তো সেক্ষেত্রে আমরা বিমস্টেক যেই সম্মেলন শেষে সম্মেলনের মধ্যেই দুই দেশের যে সরকার প্রধান আছেন তাদের যে বৈঠক হয়েছে এটি ইতিবাচক। তবে এ নিয়েও কিন্তু ভারতীয় মিডিয়া, সেই সো কল্ড মিডিয়া, তারা কিন্তু এটা নিয়েও প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে 27 মিনিটের একটা গল্প তারা সাজিয়েছে। এটি কিন্তু দুঃখজনক, কারণ যখনই দু দেশের মধ্যে একটা বিরাগভাজন একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই যে যত বসা, যত মিটিং, যত বৈঠক, ততই কিন্তু এই সংকটগুলো সমাধানের পথ বাতলে দেয়। তো সেক্ষেত্রে এই সোকল্ড মিডিয়াগুলোর আসলে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিকে ফোকাস করেছেন এবং তিনি দেশের আইন এবং চুক্তিকে সম্মান জানিয়েই তিনি কিন্তু শেখ হাসিনা, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। তো বাংলাদেশ যেমন জোরালো ভূমিকা ছিল, তেমনি আমরা দেখেছি যে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিভাবে গুজব প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছে এবং সেটিকেই বিশ্বাস করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অন্তর্বর্তী সরকারের বলিষ্ঠ ভূমিকা দরকার। তো এইগুলো তো আসলে বলবেই, এইগুলো একটা মিটিংয়ে অনেক কিছুই হয়। আর 27 মিনিটের যে গল্পটা, সেটি হচ্ছে হোস্ট কিন্তু থাইল্যান্ড, তাই না? তো তারা একটি আয়োজন করেছে। আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে দু দেশের দুই পাশে বসার জায়গা আছে এবং প্রধান যে দুইটা চেয়ার, এক পাশে নরেন্দ্র মোদী, এক পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস, দুদিকে পতাকা রয়েছে, চেয়ার সাজানো রয়েছে, সব মিলে আসলে এটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। তো এই গল্পগুলো আসলে আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ এটা দুই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থেই। কারণ দুই দেশের মধ্যে বাংলাদেশ ছোট, কিন্তু ভারত অনেক বড়। তারপরে বাংলাদেশের কিন্তু বাংলায় একটা কথা আছে, প্রবাদ, ছোট সাপের বিষ বেশি। আসলে তাই আমরা যখন দেখেছি যে আমরা গল্প শুনেছি, টেলিভিশনে দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশের ভারী যুদ্ধযান আনতে কি বেগ পেতে হয়েছে, কারণ আমাদের রাস্তাঘাট এর একটা সীমাবদ্ধতা আছে, চারদিকে নদীর অনেক বিষয় আছে, অনেক জায়গায় ব্রিজ নাই। পদ্মা সেতু তো সেদিন হলো, পদ্মা সেতু তার পুরোটা কাভার করবে না। তো সেক্ষেত্রে কিন্তু সব মিলে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবং বাংলাদেশে খাটো করে দেখার সুযোগ নাই। আমার মতে যে ঢাকা দিল্লির যেই পদক্ষেপ, এই পদক্ষেপ আসলে আমরা চাইবো যে একটা সমাধানের গতিপথ তৈরি করবে। ধন্যবাদ মনির। পরবর্তীতে আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ, তো এই বিষয়ে কি চিন্তা করছেন? না, যুক্তরাষ্ট্র আসলে যে বিভিন্ন দেশের, শুধু যে বাংলাদেশের পণ্যের উপরই বাড়তি শুল্ক আরোপ করেছে তা কিন্তু নয়, এটি কিন্তু অনেক দেশের উপরে করেছে, যদিও পাকিস্তান আর ভারতের উপরে ওইভাবে করেনি। কিন্তু যে দেশগুলোর উপরে শুল্ক আরোপ করেছে তারাও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ কালকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে, সেখানে ছিলেন বাণিজ্য উপদেষ্টা, তারপরে অর্থ উপদেষ্টা, অর্থাৎ যারা আর কি যেই বাণিজ্য নিয়ন্ত্রণ করে বা অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাদের নিয়ে কিন্তু স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক করেছে। এবং যে যুক্তরাষ্ট্র যেই সিদ্ধান্ত দিয়েছে, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ডাইনামেটিক পারসন, তিনি আন্তর্জাতিক ফিগার,
তো তার যেই পদক্ষেপ হবে তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আমরা দেখেছি তার কূটনৈতিক সফলতা, তিনি কিন্তু অনেক কঠিন কঠিন ইস্যুসগুলোকে খুব সহজ করে দিচ্ছেন। তো এটা আমাদের ভালো লাগার একটি দিক। তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন কানাডা তারা যে পাল্টা শুল্ক আরোপ করেছে, তো এটি কিন্তু আসলে পাল্টা শুল্ক আরোপ করা কিন্তু সমাধান না, এটি কিন্তু একটি বাণিজ্য যুদ্ধ, আমরা যেই কমার্স ওয়ার বলি, তো সেই যুদ্ধ থেকে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গা থেকে আসলে সরে এসেছেন। তিনি হচ্ছে আমদানি মানে তিনি যেই করছেন যে নিউজটা এসেছে প্রথম আলোর, এখানে আছে যে আমদানি বাড়ানোর চিন্তা করা হচ্ছে। অর্থাৎ আমদানি বাড়ানোর চিন্তা মানে এই না যে অতিরিক্ত আমদানি করে ফেলবে, অতিরিক্ত আমদানি আবার দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এবং যখনই হচ্ছে বাংলাদেশ থেকে যেই পণ্যগুলো ভারত যে সাথে আমেরিকাতে যাচ্ছে, তো সেখানে কিন্তু এখন 15% শুল্ক আরোপ করা আছে, আরও 34% করা হচ্ছে, তাহলে 49% টোটাল শুল্ক হচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারেও কিন্তু বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রেও একটি সংকট তৈরি হতে পারে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, গত 2020 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের যে শেয়ার বাজারে কিন্তু এত দরপতন হয় নাই, বিশেষ করে 2 এপ্রিলের পর থেকে কিন্তু এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে খুব ভয়াবহ দরপতন ঘটেছে এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এটি অর্থনীতির মানে অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এবার আমরা যদি দেশের একটা খবর দেখি, দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাতেই রয়েছে যে 1.5 বছরের নির্মাণ কাজ শেষ হয়নি, 6 বছরেও। তো এই বিষয়টি কি বিস্তারিত বলবেন? আচ্ছা, 1.5 বছরের নির্মাণ কাজ সেটি 6 বছরেও শেষ হয়নি, তো এটি মানে খুব স্বাভাবিক, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক বিষয়। এমনও রেকর্ড আছে যে আমি নিজে রিপোর্ট করেছি, আমার একটি রিপোর্ট টিআইবি ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেটি হচ্ছে গড়াই নদী নিয়ে কাজ করা। তো ওনারা তাও কাজ করছে, কিন্তু সেখানে 36 কোটি টাকার কাজ কিছুই করে নাই, কাজ না করেই টাকা তুলে ফেলছে। তো আমি যদি সেই প্রেক্ষাপটটা চিন্তা করি তাহলে এটা নিয়ে তো আসলে বলার কিছুই নাই। তবে দুঃখজনক যে আমাদের বাংলাদেশে যেমন আমরা একটি কথা শুনে থাকি যে যারা আমরা কম্পিউটার বা ডিভাইস ইউজ করি সেখানে অ্যান্টিভাইরাসের একটা মানে ভাইরাসের একটা প্রবণতা আছে। তো ভাইরাস ছাড়াই যারা অ্যান্টিভাইরাসের বিজনেস করে তারাই কিন্তু ভাইরাস ক্রিয়েট করে, হ্যাঁ, তার ব্যবসা টিকা রাখার জন্য। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয় সেখানে কিন্তু টেকসই প্রকল্প বলাই হয়, কিন্তু আসলে সেগুলো টেকসই হয় না। কারণ ঠিকাদাররা তারা যে মনে করে যে তারা তো ব্যবসা করবে, এই রাস্তা যদি আমি আজকে করি, যদি 1 বছর পর নাই ভেঙে যায় তাহলে আমি পরে কাজ করব কি? তাদের মধ্যে আসলে ন্যূনতম দেশপ্রেম নেই, যার কারণে এই আমাদের প্রচুর কাজ হয় কিন্তু সেই কাজগুলো কিন্তু দেখা যায় যে কাজ শুরু হওয়ার আগেই ধসে পড়ছে, এমনও আমরা মানে ইতিহাস এমনও দেখেছি। তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত দেশের স্বার্থে এবং জাতির বৃহত্তর স্বার্থে। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।